আপনি ধৈর্যের পরীক্ষায় পাশ করেছেন সাইফান। আমি আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আপনার প্রতি দিন দিন আমার সম্মান বাড়ছে বই কমছে না। আপনার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই গর্বিত। আপনাকে বেশি দিন কষ্ট পেতে দেব না আমি। আপনি আমার মন ছুঁয়ে নিয়েছেন, আর যে মানুষটা মন ছুঁতে পারে, শরীর ছোঁয়ার অধিকারও আছে তার। খুব শীঘ্রই সেই অধিকার দিব আমি আপনাকে। আপনাকে আপন করে নিব আমি, ততটাই আপন যতটা আপন হলে আপনি আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যাবেন। আপনার রঙে আমি রঙিন হয়ে যাব। পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। সিজদার মনে হচ্ছে যেন তার কানের কাছে পাখি কিচিরমিচির শব্দ করছে। কাচের জানালা ভেদ করে সকালে সোনালি আলোক রশ্মি সিজদার চোখে মুখে পড়ছে। সিজদা তড়িৎ গতিতে উঠে বসে, জানালার দিকে তাকিয়ে বাইরের পরিবেশ দেখে বুঝতে পারে তার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, যার দরুন ফজরের নামাজটা মিস হয়ে গিয়েছে। তার আকস্মিক রাতের কথা মনে পড়তে এক রাশ লজ্জায় সে ঘিরে ধরে সিজদাকে। সিজদা দুহাতে মুখ ঢেকে নেয়। সাইফানকে একটা নজর দেখার জন্য মনটা ছটফট করতে থাকে, কিন্তু সে এদিক ওদিক তাকিয়ে রুমের কোথাও সাইফানকে পায় না। আশাহত হয়ে সিজদা ওয়াশরুমে চলে যায়, কিন্তু রোজকার মতো আজও সেই সমস্যা শাড়ি পরতে পারে না। এত সকালে সামিরাও ঘুম থেকে উঠে নিজে সামিরাকে ডাকবে। এদিকে সালেহা বেগমও রান্নার কাজে ব্যস্ত। উপায়ন্তর না পেয়ে সিজদা নিজেই কোনো মতে পেঁচিয়ে নেয় শাড়ি, কিন্তু দু কদম আগাতেই ঠাস করে ফ্লোরে পড়ে যায়। তখনই সাইফান রুমে প্রবেশ করে। সিজদাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে সাইফান দৌড়ে এসে সিজদাকে ফ্লোর থেকে তুলে বিছানায় বসিয়ে দিয়ে সিজদার দিকে ভালো করে তাকাতে হো হো করে হেসে ওঠে সাইফান। সাইফানকে হাসতে দেখে সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সিজদা। সাইফান হাসলে মেয়েদের মতো গালে টোল পড়ে, বড্ড আকর্ষণীয় লাগছে দেখতে। সিজদা আরও লক্ষ্য করলো সাইফানের উপরের ঠোঁটে ডান সাইডে কালো কুচকুচে একটা তিল রয়েছে। সাইফানকে হাসতে দেখে সব ব্যথা ভুলে গেল সিজদা। সিজদা কপট রাগ দেখিয়ে বলল, আপনি হাসছেন কেন? সাইফান সিজদাকে বিছানা থেকে তুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, দেখো কিভাবে শাড়ি পরেছো তুমি। এভাবে কেউ শাড়ি পরে? তোমার শাড়ি পরে স্টাইল দেখে শুধু আমি না, সবাই হাসবে। তোমাকে দেখতে একদম পেতনের মতো লাগছে। তো কি করব, আমি শাড়ি পরতে পারি না। এত সকালবেলা কাউকে ডাকারও উপায় নেই, তাই বাধ্য হয়ে যে এরকম পেরেছি সেরকমই পড়েছি। সমস্যা নেই, তোমার বর আছে তো, আমি পরিয়ে দিয়েছি। সাইফানের কথা শুনে সিজদার চোখ বড় বড় হয়ে যায়। সিজদা দু কদম পিছিয়ে গিয়ে বলল, না না, তার কোনো দরকার নেই। প্রয়োজনে আমি 3 পিস পরে নিব। শাড়িতেই নারী, শাড়িতে মেয়েদের অন্যরকম সুন্দর লাগে। আমি জানি তুমি লজ্জা পাচ্ছ বলে না করছো, তোমাকে লজ্জা পেতে হবে না। বলে সাইফান একটা কাপড় নিজের চোখে বেঁধে নিয়ে শাড়ির এক কোণা সিজদার কোমরে গুজে দিয়ে শাড়ির কুচি দিতে শুরু করে। সিজদা শুধু অবাক নয়নে তাকিয়ে রয়েছে। কুচি দেওয়া শেষ হলে সাইফান কুচিগুলো গুজে দিতে গেলে সাইফানের হাত সিজদার পেট স্পর্শ করে। সাইফানের হাতের স্পর্শে সিজদার সারা শরীরে বিদ্যুৎ বয়ে লোমকূপ দাঁড়িয়ে যায়। ক্রমাগত হৃদস্পন্দন বাড়তে থাকে, বুকের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়। বারবার কেঁপে কেঁপে ওঠে সিজদা। শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায়। সিজদা দু হাতে শাড়ির আঁচল খামচে ধরে। এরই মধ্যে সাইফানের শাড়ি পরানো কমপ্লিট হয়ে যায়। সাইফান চোখের কাপড় সরিয়ে সিজদাকে ড্রেসিং টেবিলের সামনে টুলের উপর বসিয়ে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে সিজদার চুল শুকিয়ে দেয়। সাইফানের এমন কেয়ারগুলো সিজদার মনে দাগ কেটে যায়। সিজদার মাথায় একটা দুষ্টু বুদ্ধি ভর করে। ইদানিং সাইফানকে জ্বালাতে বড্ড ভালো লাগে তার। সাইফানের ভীত হয়ে চুপসে যাওয়া চেহারা দেখে পৈশাচিক আনন্দ পায় সিজদা। সিজদা মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, আপনি এত ভালো শাড়ি পরাতে পারেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি সত্যি করে বলুন তো, আপনার বউটাও আছে নাকি? বউ না থাকলে এত ভালো শাড়ি পরানো শিখলেন কি করে? কোন মেয়েকে পরিয়ে শিখলেন? হুম। সাইফান ঘামতে শুরু করলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ইউটিউব। হ্যাঁ, ইউটিউব থেকে শিখেছি। ভেবেছিলাম বিয়ের পর রোজ বউকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিব, তাই তো বিয়ের আগে ইউটিউব থেকে শাড়ি পরানো শিখে নিয়েছে। ভালো করেছি না? হ্যাঁ, খুব ভালো করেছেন। যে কটা দিন এখানে আছে রোজ তোমাকে শাড়ি পরিয়ে দিব, কেমন? তার কোনো প্রয়োজন নেই, আমি শাড়ি পরা শিখে নিব। আমি থাকতে শুধু শুধু তুমি কেন কষ্ট করবে বলো তো? সিজদা মুচকি হেসে মনে মনে বলল, আপনি বুঝবেন না, আপনার সংস্পর্শে আসলে আমার কেমন যেন হয়। আমি সহ্য করতে পারি না। এই যন্ত্রণা সহ্য করার চেয়ে আপনার থেকে দূরে থাকা ঢের ভালো। সিজদা রেডি হয়ে বিথি চৌধুরীর রুমের কাছে আসতেই তার রুম থেকে কান্নার আওয়াজ শোনা যায়। পা থেমে যায় সিজদা। সিজদা গুটি গুটি পায়ে বিথি চৌধুরী রুমে প্রবেশ করে। তিনি ঐশ্বর্যের ছবি বুকে নিয়ে কান্না করছেন। এহেন দৃশ্যে সিজদার চোখের কোণে পানি জমে।
বিথি চৌধুরীর এই অবস্থার জন্য সিজদার নিজেকে দায়ী মনে হয়। সিজদা এগিয়ে গিয়ে বিথি চৌধুরীর হাতের উপর হাত রেখে বলল, মামিমা, কান্না করবেন না। আপনাকে কান্না করতে দেখলে মামুরও খারাপ লাগবে। বিথি চৌধুরী এক ঝটকায় সিজদার হাত সরিয়ে দিয়ে বলল, আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছিস? সব হয়েছে তোর জন্য। আমার মেয়েটার গায়ে শুধুমাত্র তোর জন্য কলঙ্ক লেগেছে। তোর জন্য জেলের ভাত খেতে হচ্ছে আমার মেয়েটার। আমার বেবিকে কষ্টে রেখে তুই কখনো সুখে সংসার করতে পারবি না সিজদা। একজন মা হয়ে বলছি, তুই কখনো সুখ পাবি না। আমার চোখ থেকে যতটা পানি ঝরছে এর থেকেও বেশি পানি তোর চোখ থেকে ঝরবে। তুই সেদিন বুঝতে পারবি কাছের মানুষ ছেড়ে থাকা কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। সিজদা নির্বাক হয়ে গিয়েছে, চোখ থেকে অঝরে পানি পড়ছে তার। সে তো ঐশ্বর্যের ক্ষতি চায়নি, আর না সে ঐশ্বর্যের এগেনস্টে কিছু বলেছে। এরপরও মা তাকেই দায়ী করছে, তাকে অভিশাপ দিচ্ছে। সিজদার চোখের পানি মুছে কিচেনে এসে সালেহা বেগমকে জড়িয়ে ধরে। সালেহা বেগমের মাঝে এসে তার মাকে খুঁজে পায়। তার বুকে মাথা রাখলে এক ধরনের শান্তি অনুভব করে, সমস্ত কষ্ট যেন মূর্ছা যায়। সিজদার চোখে পানি দেখে বিচলিত হয়ে পড়েন সালেহা বেগম। সিজদাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে বললেন, কি হয়েছে সিজদা? সকাল সকাল তোর চোখে পানি কেন রে? জামাই বাবাজি কিছু কইছে? না খালা। নিশ্চয় বড় ম্যাডাম কিছু কইছে। হ খালা, আমার জন্য নাকি আপা মনিরে পুলিশে ধরে নিয়ে গেছে। আমি নাকি তার সুখ শান্তি কেড়ে নিছি। তার মাইয়া তো ধোয়া তুলসী পাতা, পুলিশ ধইয়া লইয়া গেছে, বেশ হইছে। জেলের ভাত পেটে পড়লে যদি একটু শিক্ষা হয়। পুলিশের উচিত ছিল মা মাইয়া দোনোটার কোমরে দড়ি বাঁধ টানতে টানতে লইয়া যাওয়া। তুই মন খারাপ করিস না, শকুনের দোয়ায় গরু মরে না। চোখ মুছে ফেল সিজদা। আল্লাহ যদি তোর কপালে সুখ লেখা থাকে, কারোর ক্ষমতা নাই সেই সুখ কায়রা নেওয়ার। সিজদা চোখের পানি মুছে সাইফানের জন্য পরোটা, ডিম ভাজি, ফলের জুস করে রুমে নিয়ে আসে, কিন্তু সাইফানকে রুমে পায় না। সিজদা সাইফানের খোঁজে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে কর্কশ শব্দে সাইফানের ফোন বেজে ওঠে। সিজদা ব্যাপারটা আমলে নেয় না, কিন্তু বারবার কল আসতে দেখে সিজদা ভাবে হয়তো হালিমা মঞ্জিল থেকে কল করা হয়েছে। সিজদা এগিয়ে গিয়ে কল রিসিভ করতে বুক ধক করে ওঠে তার। কেউ তার হাত থেকে ছো মেরে ফোন কেড়ে নেয়। দারুণ ভয় পেয়ে যায় সিজদা তড়িৎ গতিতে পিছনে ফিরে দেখে তার হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া ব্যক্তিটি আর কেউ নয়, তারই বিয়ে করা বর সাইফান। সিজদা বিস্ময় নয়নে সাইফানকে পর্যবেক্ষণ করতে লাগলো। সে সাইফানকে সন্দেহ করতে চায় না, কিন্তু সাইফানের কর্মকাণ্ডে সিজদার মনে সন্দেহের দানা বাঁধে। সাইফান কথা বলা শেষ করে রুমে প্রবেশ করতে সিজদা তেজি কণ্ঠে বলে উঠল, কে ফোন করেছিল যার জন্য আপনি আমার হাত থেকে ফোন কেড়ে নিলেন? আমাকে কথা বলতেও দিলেন না। আমি কথা বললে আপনার খুব বেশি সমস্যা হয়ে যেত বুঝি। তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমার কি মনে হয় আমার ওয়াইফ বা গার্লফ্রেন্ড ফোন করেছিল? এ বাবা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম কে ফোন করেছে। আপনি আমার স্বামী, আপনার সবকিছুর উপর অধিকার আছে আমার। যদিও আমি আপনার ফোন ধরতে চাইনি, কিন্তু বারবার কল আসছিল তাই রিসিভ করেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই আপনার কোনো জিনিসে হাত দিব না। সাইফানের বুঝতে বাকি রইল না যে সিজদার মনে ধীরে ধীরে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। সাইফান পেছন থেকে সিজদাকে জড়িয়ে ধরে বলল, আমি বেশ বুঝতে পারছি আমার বউয়ের অভিমান হয়েছে, কিন্তু আমার কিচ্ছু করা ছিল না। আমার খুবই ক্লোজ ফ্রেন্ড রবিন কল করেছিল। প্রথমত, রবিন জানে না আমি বিয়ে করেছি। তুমি কথা বললে রবিন আমার বিয়ের ব্যাপারে জেনে যেত। ওকে না বলে বিয়ে করেছে, তাই জানলে রবিন খুব কষ্ট পেত। দ্বিতীয়ত, আমি চাইনি আমার বউয়ের আমার মিষ্টি কণ্ঠ অন্য কোনো পুরুষ কর্ণকুহরে প্রবেশ করুক। আমি একাই আমার বউয়ের মিষ্টি কণ্ঠ শুনব। অন্য কোনো পুরুষ আমার বউয়ের মিষ্টি কণ্ঠ শুনে যদি তার প্রেমে পড়ে যায়, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? সাইফান এমন মিষ্টি আলিঙ্গন, মধু মিশ্রিত কথা শুনে সিজদার সমস্ত রাগ অভিমান যেন মূর্ছা যায়। সিজদাও পেছনে ঘুরে সাইফানকে জড়িয়ে ধরে। যমুনা মির্জার অপারেশন সাকসেসফুল হয়েছে। ব্লাডের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হয়নি। আরাফাত, আব্দুল্লাহ, সাকিব নামের 3 জন ছেলে স্বেচ্ছায় 3 ব্যাগ ব্লাড ডোনেট করেছে। তারা যখন ব্লাড দেওয়ার কথা বলে তখন সার্জিস একটু অবাক হয়েছিল, কিন্তু পরে ছেলেগুলো জানায় তাদের মা বাবা কেউ নেই। ছোটবেলা থেকেই তারা এতিমখানায় বড় হয়েছে। যমুনা মির্জাকে তারা ছোট থেকেই মা ডেকে এসেছে। আজ থেকে কয়েক বছর আগে যমুনা মির্জাকে তারা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে অ্যাডমিট করেছিল, কিন্তু জ্ঞান ফেরার পর তার পূর্বের কোনো কথাই মনে ছিল না।
এমনকি তার নিজের নামটা পর্যন্ত মনে ছিল না। ছোট ছোট বাচ্চা ছেলেগুলো কি করবে বুঝতে না পেরে যমুনা মির্জাকে এতিমখানায় নিয়ে যায়। যমুনা মির্জাকে এতিমখানার রান্নাবান্নার কাজে নিযুক্ত করা হয়। এতিমখানার সব বাচ্চারাই যমুনা মির্জাকে মা বলে সম্বোধন করে। তিনিও নতুন পরিচয়, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়। এভাবেই কেটে যায় কয়েক বছর। এতিমখানার ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে যায়। যমুনা মির্জারও বয়স বাড়ে, সেই সাথে বাড়ে শরীরের অসুখ। স্থানীয় ডক্টর তাকে শহরে চিকিৎসার জন্য পরামর্শ দেন। আরাফাত, আব্দুল্লাহ, সাকিব তারা তিনজন যমুনা মির্জাকে নিয়ে শহরে আসে। তারা গাড়ি থেকে নেমে যমুনা মির্জাকে একটা জায়গায় দাঁড় করিয়ে ডক্টরের চেম্বার কোথায় জানার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু ফিরে এসে যমুনা মির্জাকে পায় না। তিনি হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে আসেন। এ শহরের সবকিছু যেন পরিচিত মনে হয় তার। পুরনো কিছু আবছা স্মৃতি মস্তিষ্কে কড়া নাড়ে। চোখে মুখে অন্ধকার হয়ে আসে, তার মাথা চক্কর দিয়ে উঠে। তখন একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মুখ থুবড়ে রাস্তায় পড়ে যান। ভাগ্যক্রমে সার্জিস সেই রাস্তা দিয়ে আসছিল, যার দরুন এতগুলো বছর পরেও মায়ের দেখা পেয়েছে। 48 ঘন্টা পরে যমুনা মির্জার জ্ঞান ফিরেছে। তার ফিরে আসার সংবাদে হালিমা বেগম, ফারুক মির্জাও ছুটে এসেছেন। চোখে মুখে খুশির ছাপ লেগে রয়েছে, কিন্তু তার স্ত্রীর মুখোমুখি হবার সাহস নেই তার। যমুনা মির্জা চোখ খুলতেই তার সামনে সার্জিসকে দেখতে পায়। এতগুলো বছর পরেও নিজের নারী ছেঁড়া ধনকে চিনতে অসুবিধা হয় না যমুনা মির্জার। তিনি বাবু বলে সার্জিসকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দেন। সার্জিসও মায়ের আদর ভালোবাসা পেয়ে হাউমাউ করে কান্না করে দেয়। এই কান্না যেন দুঃখের কান্না নয়, এই কান্না সুখের কান্না, প্রিয়জনকে ফিরে পাবার কান্না। দেখতে দেখতে গত হয় কয়েকটা দিন। যমুনা মির্জাকে হালিমা মঞ্জিলে নিয়ে আসা হয়েছে, কিন্তু তার কন্ডিশন ভালো নয়, দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে। সার্জিস তার সবটুকু দিয়ে চেষ্টা করছে যমুনা মির্জাকে সুস্থ করে তোলার, তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার। যমুনা মির্জাও ভিতরে কষ্ট চেপে রেখে সার্জিসের সামনে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। অসুস্থ শরীর নিয়েও সার্জিসের জন্য তার পছন্দের রান্না করছে, সার্জিসকে খাইয়ে দিচ্ছে। ছোটবেলার মতো সার্জিসের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মায়ের এত আদর ভালোবাসা পেয়ে সার্জিসের কানাডা যাওয়ার কথাটা মাথা থেকে বেরিয়ে যায়। এর মধ্যে সিজদা সাইফান তার মামা বাড়ি থেকে হালিমা মঞ্জিল ফিরে আসে। সিজদাকে দেখে সার্জিসের একটু খারাপ লাগলেও মায়ের ভালোবাসার কাছে সেই কষ্ট চাপা পড়ে যায়। কিন্তু মায়ের ভালোবাসা বেশি দিন ভোগ করতে পারে না সার্জিস। তার জীবনে আবারও অন্ধকার অতলে তলিয়ে যায়। রাতভর বৃষ্টি হবার দরুন ছাদ সাথে পিচ্ছিল হয়ে উঠেছে। যমুনা মির্জা রুমে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছেন। সার্জিস পই পই করে বলে দিয়েছে সে যেন অসুস্থ শরীর নিয়ে কোথাও বের না হয়। কিন্তু যমুনা মির্জা সাত জাগে ছাদে গিয়ে প্রকৃতির তাজা শ্বাস প্রাণে ভরে নিতে। যমুনা মির্জা গুটি গুটি পায়ে ছাদে পা বাড়ায়। অদ্ভুত এক ধরনের প্রশান্তিতে ছেয়ে যায় শরীর মন। এই ছাদে কত শত স্মৃতি জড়িয়ে রয়েছে তার। তিনি হাত দিয়ে ছাদে থাকা সব গাছ ছুঁয়ে দেন। বড্ড ভালো লাগছে তার, নিজেকে যেন কিশোরী বধূ মনে হচ্ছে। কিন্তু হুট করেই তার পিছলে যায় পা। তিনি তাল সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে যান, যার দরুন মাথা ফেটে রক্ত গল গল করে বেরিয়ে যায়। সার্জিস তার মায়ের জন্য খাবার নিয়ে এসে যমুনা মির্জাকে নিজের রুমে না পেয়ে সারা বাড়ি তন্ন তন্ন হয়ে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও যমুনা মির্জার দেখা মেলে না। সার্জিসের যেন নিজেকে পাগল পাগল মনে হয়, বুকে চিনচিনে ব্যথা সৃষ্টি হয়। যমুনা মির্জাকে কোথায় পেতে পারে ভাবতে থাকে। হুট করেই তার মাথায় ছাদের কথাটা স্মরণ হয়। সার্জিস আর এক মুহূর্ত বিলম্ব না করে ছাদে দৌড়ে আসে। যমুনা মির্জার এই অবস্থা দেখে তার হাত থেকে খাবারের প্লেটটা নিচে পড়ে যায়। সার্জিসের ফ্লাইটের সময় ঘনিয়ে এসেছে, যদিও মাকে কিছুদিনের জন্য কাছে পেয়ে সার্জিস ভেবেছিল সে কানাডা যাবে না, বাকি জীবনটা সে তার মায়ের আদর ভালোবাসায় কাটিয়ে দিবে। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। মাকে পেয়েও হারিয়ে ফেলেছে সার্জিস। আর কখনোই যমুনা মির্জা তার কাছে ফিরে আসবে না। সেদিন যমুনা মির্জাকে না পেয়ে সার্জিস ছাদে ছুটে এসে দেখে যমুনা মির্জা রক্তাক্ত অবস্থায় ছাদে পড়ে রয়েছে, মাথা ফেটে অনবরত রক্ত ঝরছে। সার্জিস এগিয়ে গিয়ে যমুনা মির্জার পালস চেক করে দেখেন তার পালস চলছে না, শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। সার্জিসের আর বুঝতে বাকি রইল না যে সে আবারও মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল। মায়ের মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়ে সার্জিস। পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণা কুড়ে কুড়ে খায় সার্জিসকে। একে তো মাকে হারানোর বেদনা, এরপর আবার সিজদাকে সাইফানের সাথে দেখা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় সার্জিসের কাছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হলেও সার্জিস স্বাভাবিক হতে পারে না। চোখের সামনে রোজ রোজ সিজদাকে দেখা কঠিন হয়ে পড়ে তার। সিজদার মায়া কাটাতে শেষ পর্যন্ত দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। সবাই হাজারো বলে কয়েও সার্জিসের দেশ ত্যাগ আটকাতে পারেনি। হালিমা বেগম নিজ হাতে সার্জিসের পছন্দের সব রান্না করেছেন। ডিনার টাইমে মির্জা পরিবারের সদস্যরা এক জায়গায় হয়েছেন। রামিমকেও ইনভাইট করা হয়েছে। প্রথমে আসতে না চাইলেও পরে সার্জিসের জোরাজোরিতে আসতে বাধ্য হয়েছে। হালিমা বেগম সার্জিসের প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন। সার্জিসও তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে সার্জিস বলল, যেহেতু সবাই এখানে উপস্থিত আছে, আমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই।
তোমরা হয়তো জানো না, সামিরা আর রামিম একে অপরকে ভালোবাসে। রামিম বেশ কয়েক বছর ধরে আমার সাথে কাজ করছে। আমি রামিমকে যতটুকু চিনেছি, রামিম খুবই ভালো একজন ছেলে। এই যুগে রামিমের মতো একটা ভালো ছেলে পাওয়া দুষ্কর। যেহেতু রামিম সামিরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমার মনে হয়নি তাদের সম্পর্কটা সবার মেনে নেওয়া উচিত। সার্জিসের কথা শেষ না হতেই শান্তা মির্জা তেতে উঠে বলল, ইম্পসিবল। এমন একটা ভিখারি ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না। ওই ছেলের কি আছে? না আছে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আর না আছে কোনো দালান কোঠা। আমার মেয়ের জন্য কত বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসছে, কত বড়লোক বাপের ছেলেরা আমার মেয়ের জন্য পাগল, আর আমি কিনা একটা রাস্তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব? এটা তুমি ভাবলে কি করে? শুধু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকলেই সুখী হওয়া যায় না আম্মি। ভালোবাসা থাকলে কুড়ে ঘরে সুখ থাকে। সংসার করা এত সহজ নয়। প্রেমের জীবন আবেগ দিয়ে চললেও বিয়ের পরবর্তী বিয়ের জীবন বিবেক দিয়ে চালাতে হয়। সংসারে যখন অভাব অনটন দেখা দিবে, তখন কোনো আবেগই কাজ করবে না। টাকা না থাকলে ভালোবাসা এমনিতেই জানালা দিয়ে পালিয়ে যাবে। আমি চাই না আমার মেয়ের সাথে এমন কিছু হোক। বাবা, তোমার কি মতামত? তুমি কি চাও না তোমার মেয়ে সুখে শান্তিতে থাকুক? এক্ষেত্রে আমি তোর মাকে সাপোর্ট করব। তুই যেটা বলছিস সেটা কখনোই সম্ভব নয়। আমি সামিরার জন্য অনেক ভালো পাত্র নিয়ে আসবো। খুব সুখে শান্তিতে থাকবে আমার মেয়ে। এতক্ষণে সবটাই শুনছিল সামিরা। রামিম নিজের করে পাওয়ার যে শেষ আশাটুকু ছিল, সেটাও এক মুহূর্তে শেষ হয়ে গেল। ফারুক মির্জার কথা শুনে সামিরার গলা দিয়ে ভাত নামে না। সামিরা কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে এক দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। ডিনার শেষ করে সবাই যার যার মতো শুয়ে পড়ে। সার্জিস যখন বুঝতে পারে সবাই ঘুমিয়ে পড়েছে, তখন বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়ে চুপি চুপি সামিরার রুমে দরজায় এসে টোকা দেয়। সামিরা তখনও বিছানার উপর বসে চোখের পানি ফেলছিল। দরজা খোলার ইচ্ছে নেই তার। সে দরজা না খুলে কান্না করতে থাকে। সামিরা দরজা খুলছে না দেখে সার্জিস সামিরাকে মেসেজ দেয়, বোন, দরজা খোল। সার্জিসের মেসেজ পেয়ে সামিরা চোখের পানি মুছে তড়িৎ গতিতে বিছানা ছেড়ে দরজা খুলে সার্জিসকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভালোবাসা কেন এত অসহায় ভাইয়া? বিশ্বাস করো ভাইয়া, আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না। আমার শুধু রামিমকে চাই। রামিমকে ছাড়া আমি বাঁচতে পারবো না ভাইয়া। সার্জিস সামিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর ভাইয়া এখনো বেঁচে আছে সামিরা। ভালোবেসে না পাবার যন্ত্রণা কতটা কঠিন আমি বুঝতে পারছি। যে কষ্ট আমি পাচ্ছি সেই কষ্ট আমি তোকে পেতে দিব না বোন। তুই 5 মিনিটের মধ্যে তোর ব্যাগপত্র গুছিয়ে নে। কেন ভাইয়া? নিচে রামিম তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না। এছাড়া রামিম আর তোর এক হবার কোনো উপায় নেই। এখন ডিসিশন তোর। তুই কি করবি ভেবে দেখ। সামিরা কোনো কথা না বলে চুপচাপ তার জামা কাপড় গুছিয়ে নেয়। সার্জিস সামিরাকে নিয়ে নিচে এসে দেখে রামিম বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সার্জিস সামিরাকে বাইকে বসিয়ে দিয়ে বলল, কোনো টেনশন করিস না বোন। কাল যেহেতু আমার ফ্লাইট, সবারই আমার দিকেই ফোকাস থাকবে। এখনই সুযোগ। এই সুযোগে তুই তোর ভালোবাসার মানুষের হাত ধরে অনেক দূরে চলে যা। তোরা সুখে থাক, ভালো থাক। আর রামিম, তোমার উপর ভরসা করে আমি বাড়ি সবার বিরুদ্ধে গিয়ে সামিরাকে তোমার হাতে তুলে দিলাম। আমার বোনের চোখ থেকে যদি এক ফোঁটা পানিও পড়ে, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার অ্যাকাউন্টে আমি কিছু টাকা পাঠিয়েছি। আপাতত কিছুদিন শহর ছেড়ে অনেক দূরে চলে যাও। চিন্তার কোনো কারণ নেই, তোমার চাকরির ব্যবস্থা করে দিব আমি। আমার বড় ভাই ছিল না, বিধাতা বড় ভাই স্বরূপ আপনাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আপনি এই পর্যন্ত আমার জন্য, আমার পরিবারের জন্য যা যা করেছেন, সেটা নিজের লোকও করে না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। আজকে আপনি আমার জন্য করলেন। আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনার জুতো তৈরি করে দিই, তবু সেটা কম হবে। জুতার কোনো প্রয়োজন নেই। আমি আমার অনেক প্রিয় একটা জিনিস তোমার হাতে তুলে দিচ্ছি। তার অযত্ন যেন না হয়। তোমার কাছে কিছুই চাওয়ার নেই আমার। তুমি শুধু আমার বোনের খেয়াল রাখবে, তাতেই আমি খুশি। আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব স্যার। সামিরার সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আমি সামিরার কোনো ক্ষতি হতে দিব না। এটুকু ভরসা আপনি আমার উপর করতেই পারেন স্যার। সার্জিস সামিরার কপালে চুমু দিয়ে বলল, ছোটবেলা থেকেই তুই যা যা চেয়েছিস সবটা দিয়েছি।
তোর এই শেষ চাওয়া পূরণ করতে না পারলে আমি কিছুতেই স্থির থাকতে পারছিলাম না। নিজেকে ব্যর্থ ভাই মনে হচ্ছিল। ভালো থাকিস বোন। তুমিও নিজের খেয়াল রেখো ভাইয়া, কানাডা গিয়ে আমার কথা ভুলে যেও না। আমি প্রতিদিন ফোন দিয়ে তোর খোঁজ খবর নিব। এখন কথা না বাড়িয়ে যা, কেউ জেগে থাকলে সর্বনাশ হয়ে যাবে। সার্জিসের থেকে অনুমতি পেয়ে রামিম বাইক স্টার্ট দেয়। সামিরা তার ভালোবাসার মানুষের হাত ধরে ছুটে চলে দূর অজানায়। সকাল 10টায় সার্জিসের ফ্লাইট। মির্জা পরিবারের সদস্যরা এয়ারপোর্টে এসেছেন সার্জিসকে বিদায় দিতে। সকাল থেকে সার্জিসকে নিয়ে সবাই এতই ব্যস্ত ছিল যে সামিরার কথা তারা বেমালুম ভুলে গিয়েছে। রামিম রাতেই কল করে জানিয়েছে তারা নিরাপদে পৌঁছে গিয়েছে। আপাতত রামিমের কাজিনের বাসায় উঠেছে তারা। খুব শীঘ্রই দুজনে বিয়ে করে নিবে। সামিরাকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে পেরে সার্জিসেরও ভালো লাগছে। নিজের ভালোবাসা পূর্ণতা না পেলেও বোনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এটাই তার কাছে অনেক বড় পাওয়া। সামিরার রুমের দরজা বন্ধ দেখে সবাই ভেবেছে গত রাতের ঘটনায় সামিরা অনেক ভেঙে পড়েছে, হয়তো অনেক রাত করে ঘুমিয়েছে, তাই ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। শান্তা মির্জা সামিরাকে ডাকতে গিয়েও রুমে প্রবেশ করেন না। ঘুমের মধ্যে সামিরাকে ডেকে তুললে সামিরার মাথায় প্রচণ্ড পেন হয়, এজন্য সবাই সামিরাকে না ডেকে এয়ারপোর্টে চলে আসে। হালিমা বেগমের চোখ যেন বাদ মানতে চাইছে না। যমুনা মির্জা ছেড়ে যাওয়ার পর থেকে তিনি সার্জিসকে মায়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন। সেই আদরে সার্জিস তাকে ছেড়ে চলে যাচ্ছে ভাবতেই বুকের ভিতর তোলপা সৃষ্টি হচ্ছে তার। তিনি সার্জিসকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমি তোমার সাজানো গোছানো জীবনটা এলোমেলো করে দিলাম দাদু ভাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি কিছু করোনি দাদু, যা ভুল করার আমি করেছি, এজন্যই তো ভুলের প্রায়শ্চিত্ত করছি। তুমি কেঁদো না, আমার সৌন্দর্যময়ীর খেয়াল রেখো, তার চোখে পানি আসতে দিও না, তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি চাই সৌন্দর্যময়ী যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। মেয়েটা ছোটবেলা থেকে কষ্ট পেয়ে আসছে, এখন তার সুখের দিন ফিরেছে, তার মুখে যেন সারা জীবন তৃপ্তির হাসি লেগে থাকে। প্রত্যুত্তরে হালিমা বেগম কিছু না বলে সার্জিসের বুক থেকে সরে গিয়ে নিজের চোখের পানি আড়াল করার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। সার্জিস হালিমা বেগমের চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে কেঁদে আমাকে দুর্বল করে দিও না দাদু। তুমি কানাডা যেও না দাদু ভাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ফেরার কোনো পথ খোলা নেই দাদু, কিছুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি প্রতিদিন ভিডিও করে তোমার সাথে কথা বলবো, তোমাকে বুঝতেই দিব না আমি তোমার থেকে দূরে আছি। দেখো দেখো তোমার মনে হবে আমি সব সময় তোমার আশেপাশে আছি, ঠিক আগে যেমনটা থাকতাম। দেশ ছাড়ছো যখন নিজের ইচ্ছায়, তখন আমাদের সাথে যোগাযোগ রাখবে কি রাখবে না সেটাও একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। হালিমা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে অন্যত্র চলে যান। তিনি যেতেই সাইফান এসে সার্জিসের কাঁধে হাত রেখে বলল, তোর এভাবে চলে যাওয়াটা মানতে পারছি না ভাই। মনে হচ্ছে তোর এভাবে চলে যাওয়ার পেছনে কোথাও না কোথাও আমি দায়ী। আমার জন্য তোর সমস্যা হলে আমাকে বলতে পারতি, আমি আমার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতাম। তুই কেন সবকিছু ছেড়ে চলে যাচ্ছিস? এখনো সব আছে ভাই, তুই যাস না। আমার জন্য তোর সমস্যা হলে বল, আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাচ্ছে। তবুও প্লিজ তুই তো সব ছেড়ে যাস না। তুমি যেমনটা ভাবছো সেরকম কিছু নয় ব্রো। কানাডার একটা বড় হসপিটাল থেকে আমার জন্য একটা অফার এসেছে। তারা চাইছে আমি তাদের হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করি। আমার ক্যারিয়ার গড়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমি সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি, তাই তো কানাডা যাওয়া। তোমার প্রতি কোনো রাগ অভিমান নেই আমার, তুমি শুধু শুধু নিজেকে দায়ী মনে করছো। তুমি আমার কথা বাদ দাও, তুমি নতুন বিয়ে করেছো, নিজের সংসারে মনোযোগ দাও। তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ইচ্ছে ছিল তোর সাথে পুরো শহর ঘুরে দেখার, কিন্তু সে চাওয়া অপূর্ণ থেকে গেল। তোর সাথে ভালো করে পরিচয় হবার আগে তুই চলে যাচ্ছিস। কানাডা কি আমাদেরকে ভুলে যাস না ভাই, তোকে অনেক বেশি মিস করবো আমি। আর হ্যাঁ, খুব শীঘ্রই দেশে ফিরে আসার চেষ্টা করবে। দেশে ফিরলে তোকে লাল টুকটুক একটা মেয়ে দেখে বিয়ে দেব। আবার কোনো বিদেশিনী মেয়ে বিয়ে করে আসিস না ভাই। চিন্তা করো না, কোনো বিদেশিনী ভরে জায়গা পাবে না, মনটা যে অন্য কারো দখলে রয়েছে। বাই দ্য ওয়ে, এবার ফিরে এসে যেন তোমাদের দুজনকে 2 থেকে 3 জনে দেখতে পাই। চাচ্চু ডাক শুনতে পাই যেন। বলতে বলতে গলা ধরে এলো সার্জিসের। কথাগুলো বলতে তার বুক ফেটে যাচ্ছিল, তবুও সে চায় না সাইফান তাকে কোনো প্রকার সন্দেহ করুক, তার জন্য শেষদার কোনো সমস্যা হোক। সাইফান কথা ঘুরিয়ে বলল, সাবধানে যাবে আর পৌঁছে কল করবে।
সার্জিস কিছু বলার আগে তাথই এসে সার্জিসকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে। নাকের পাটা লাল টুকটুকে আকার ধারণ করেছে। সার্জিস এক ঝটকায় তাথইকে নিজের বুক থেকে সরিয়ে দিয়ে বলল, এসব কোন ধরনের অসভ্যতা তাথই? তোকে কতবার বলেছি আমাকে এসব হুটহাট জড়িয়ে ধরবি না। এরপরও কথা কানে যায় না তোর? এক কথা আর কতবার বললে শুনবি তুই? না, চাই না। তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি? তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ। আমি কি নিয়ে বাঁচবো সার্জিস? তুমি প্লিজ যেও না। তুই আমাকে সত্যিই ভালোবাসিস? এনি ডাউট? আবার ফেরার অপেক্ষা করতে পারবি? সেটা হোক 5 বছর, 10 বছর বা সারা জীবন। তুই যদি আমাকে সত্যিকারের ভালোবাসিস তাহলে আমার জন্য অপেক্ষা করবি। আই প্রমিস ইউ। তুই যদি আমার জন্য অপেক্ষা করতে পারিস, আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে হলেও তোকে আপন করে নেব, বিয়ে করব তোকে। কিন্তু তার জন্য তোর অপেক্ষা করতে হবে। এটা তোর একটা পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই উপহার স্বরূপ এই সার্জিস মির্জাকে পাবি তুই। সার্জিসের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না সিজদা। তার কেন জানি কষ্ট লাগছে, চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে যেন তার জীবন থেকে অনেক দামি কিছু হারিয়ে যাচ্ছে। সার্জিস চলে যাওয়ায় এত খারাপ লাগার কারণ বুঝে উঠতে পারছে না সিজদা। হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে এমন হচ্ছে। সিজদা গুটি গুটি পায়ে সার্জিসের দিকে এগিয়ে আসে। সিজদার চোখে চোখ পড়তে বুক ধক করে ওঠে সার্জিসের। সিজদার চোখ ছলছল করছে, চোখের পাপড়ি ভেজা। সার্জিস তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। তখন সিজদা পেছন থেকে ডাক্তারবাবু বলে ডাক দেয়। সিজদার ডাক কর্ণকুহরে প্রবেশ করতে পা থেমে যায় সার্জিসের। সার্জিস পেছনে ফিরে তাকাতে সিজদা জোর কদমে সার্জিসের দিকে এগিয়ে গিয়ে বলল, সবার সাথে কথা বলেন আর আমার সাথেই কথা বলেন না ডাক্তারবাবু? আমাকে কি আপনার চোখে পড়ছে না, নাকি আমার সাথে কথা বলতে চাইছেন না? বিয়ের পর থেকেই দেখছি আপনি কেমন যেন পাল্টে গেছেন, যেন আমাকে চেনেনই না। এমন কেন করছেন ডাক্তারবাবু? কি করেছি আমি? সিজদার এমন দরদ মাখা কথা শুনে চোখ ভিজে উঠল সার্জিসের। গলা ধরে এলো। সার্জিস জড়ানো কণ্ঠে বলল, দাদু তোমার জন্য বাড়িতে টিচার নিয়ে আসবেন। মন দিয়ে পড়াশোনা করবে, নিজের পরিচয় গড়ে তুলবে। শুধু এটুকুই? সার্জিস কিছু না বলে চুপচাপ হাঁটতে শুরু করলো। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল তার। সে সন্তর্পণে চোখের পানি মুছে মনে মনে বলল, তোমাকে বলার অনেক কিছুই ছিল সৌন্দর্যময়ী, কিন্তু সেই কথাগুলো বলার কোনো অধিকার আমার নেই। ছোটবেলায় মাকে হারানোর পর প্রেম ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল আমার, কিন্তু তুমি আমার জীবনে আবারও প্রেমের বীজ বপন করেছিলে। মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু ভাগ্য তোমাকে আমার হতে দিল না সৌন্দর্যময়ী। তুমি সাইফানের সাথে ভালো থেকো, আমি না হয় দূর থেকে তোমাকে ভালো থাকতে দেখে নিজের ভালো থাকা খুঁজে নিব। সার্জিস যাওয়ার পর মির্জা পরিবারের সদস্যরা হালিমা মঞ্জিলে ফিরে আসে। সামিরা তখনও নিচে আসেনি দেখে শান্তা মির্জার মনে খটকা লাগে। শান্তা মির্জা দৌড়ে সামিরার রুমের সামনে এসে দরজায় টোকা দিতেই দরজা খুলে যায়। তিনি ভিতরে প্রবেশ করতেই চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকার শুনে সবাই সামিরার রুমে ছুটে আসে। সামিরার রুমের অবস্থা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে সকলের। রুমের আলমারি খোলা রয়েছে, কাপড় চোপড় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি সামিরার বিয়ের জন্য যে গহনা বানানো হয়েছিল সেগুলোও নেই। সামিরার নিজের জমানো বেশ কিছু টাকা ছিল, সেই টাকাগুলোও নেই। শান্তা মির্জা সামিরার রুমের প্রত্যেকটা কোণা থেকে শুরু করে ছাদও দেখে আসে, কিন্তু কোথাও সামিরাকে না পেয়ে আবারও সামিরার রুমে আসে। তখনই টেবিলের উপর একটা চিরকুট দেখতে পায়। শান্তা মির্জা চিরকুটখানায় সামিরার হাতের লেখা দেখে হাত কাঁপে তার। সামিরা সবার মুখে চুনকালি দিয়ে পালিয়ে যাবে এটা সবার ধারণার বাইরে ছিল। শান্তা মির্জা কোনো কথা না চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। মুহূর্তের মধ্যে যেন পুরো বাড়ির পরিবেশ থমথমে হয়ে যায়। গত হয় কয়েকটা মাস। হালিমা মঞ্জিলে আজ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে বাড়িতে নতুন মেয়ে জামাই আসবে। ফারুক মির্জা সামিরাকে অনেক বেশি ভালোবাসেন। মেয়েকে ছাড়া তিনি অচল হয়ে পড়েছিলেন। মেয়ের সাথে কথা বলতে না পারলে যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তিনি অনেক ভেবে দেখলেন, একমাত্র মেয়েকে ছাড়া তিনি ভালো নেই। কতগুলো মাস তিনি ঠিকমতো খেতে পারেন না। খেতে গেলে সামিরার কথা মনে পড়ে। মেয়েটা কি খাচ্ছে না খাচ্ছে ভাবতেই খাবারের প্লেটে পানি ঢেলে খাবার ছেড়ে উঠে আসেন। ঘুমোতে গেলে মনে হয় সে নরম তুলতুলে বিছানায় ঘুমোচ্ছে, কিন্তু তার আদরের মেয়েটা কি আদৌ ঠিকমতো ঘুমোতে পারছে? এসব চিন্তা ভাবনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই তো তিনি সমস্ত রাগ অভিমান ভুলে মেয়ে জামাইকে বাড়িতে ডেকেছেন। শুধু তাই নয়, নিজের মেয়ের সুখের কথা ভেবে তিনি রামিমকে নিজের কোম্পানির সিইও পদে নিযুক্ত করবেন বলে জানিয়েছেন। তাদের হালিমা মঞ্জিলে আসা উপলক্ষে সকাল থেকে বাড়িতে রান্নাবান্না চলছে। রান্না শেষ হতেই শান্তা মির্জা সিজদাকে রেডি হওয়ার জন্য উপরে পাঠিয়ে দেয়।
সকাল থেকে কিচেনে থাকার দরুন ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা। গায়ের জামাটা শরীরের সাথে লেপ্টে রয়েছে। সিজদা ওপরে এসে কাবার থেকে একটা হালকা গোলাপি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে সিজদা ভেজা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে এসে মাথার টাওয়েল খুলে চুলগুলো ঝেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে হালকা প্রসাধনী ব্যবহার করে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে সাজগোজ করে নেয়। সাজ কমপ্লিট হলে সিজদা নিচে এসে কিচেন থেকে খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। শান্তা মির্জারও সবকটা অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে। তিনিও গোসল সেরে রেডি হয়ে নিচে এসেছেন। এরই মধ্যে তার ফোন বেজে ওঠে। তিনি কল রিসিভ করতেই তার চোখের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। তার হাত থেকে ফোন ফ্লোরে পড়ে গিয়ে খণ্ডবিখণ্ড হয়ে যায়। তিনি ঠাস করে ফ্লোরে বসে পড়েন। ফারুক মির্জা নিজের স্ত্রীর এই অবস্থা দেখে তার নিকট ছুটে এসে তাকে বুকের সাথে চেপে ধরে বললেন, হুট করে কি হলো? কে কল করেছিল? কি বলল? শান্তা মির্জা ফারুক মির্জাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ তার কলিজা টেনে বের করে নিয়ে আসছে। নিজের স্ত্রীর চোখের পানি সহ্য করতে পারলেন না ফারুক মির্জা। তিনি বিচলিত হয়ে বললেন, আরে কি হয়েছে? তুমি যদি না বলো তাহলে আমরা বুঝবো কি করে? আমার ছেলেটা হ্যাঁ বলো, সাইফানের কি হয়েছে? আমার ছেলেটার আর নেই ফারুক। নেই মানে? কি সব আবল তাবল বকছো? আমার নারী ছেড়ে ধন আর এই পৃথিবীতে নেই ফারুক, নেই। যার জন্য এত স্ট্রাগল করলাম, নিজের কাজে নিজে অপরাধী হলাম। আমার সেই বুকের মানিক আর কখনোই আমাকে মা বলে ডাকবে না, আর কখনোই হালিমা মঞ্জুলে নিজের অধিকার চাইতে আসবে না ফারুক। আমার ছেলেটা মিশনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে ফারুক, মারা গিয়েছে। কত কষ্টের ছেলে আমার, ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছে। আজ যখন একটু সুখের মুখ দেখলো, তখনই আমার কলিজাটা এই পৃথিবীর মায়া ত্যাগ করে সব কিছু ছেড়ে চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো ফারুক? সেন্সলেস হয়ে গেলেন শান্তা মির্জা। সিজদার হাতে গরুর গোস্তের গরম তরকারি বাটি ছিল। সাইফান মিশনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এটা শোনা মাত্রই সিজদার হাত থেকে তরকারির বাটি তার পায়ের উপর পড়ল। গরম তরকারি পায়ে পড়ার কষ্টের থেকে মনের কষ্ট বেশি পীড়া দিল তাকে। সিজদা সেখানেই হয়ে বসে পড়ল। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না, যেন সে একটা পাথরে পরিণত হয়েছে। এরই মধ্যে সামিরা, রামিম, হালিমা মঞ্জিলে প্রবেশ করে। সামিরা ঢুকে সাইফানের মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে যেন উৎসব মুখর পরিবেশ শোকে আচ্ছন্ন হয়ে ওঠে। স্বজন হারানোর বেদনার আর্তনাদে ভারী হয়ে ওঠে চারিপাশ। সাইফানের মৃত্যুর সংবাদ শুনে সার্জিস তৎক্ষণাৎ দেশে ফিরতে পারে না। সাইফানের মৃত্যুর এক সপ্তাহ পরে দেশে ফিরে সার্জিস এয়ারপোর্ট থেকে সোজা হালিমা মঞ্জিলে চলে আসে। সার্জিসকে দেখে শান্তা মির্জা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। শান্তা মির্জার চোখের পানি দেখে চোখ ভিজে যায় সার্জিসের। সার্জিস শান্তা মির্জার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, প্লিজ আম্মি, কান্না করবেন না। এই দুনিয়ায় আমরা কেউই চিরদিন থাকার জন্য আসিনি আম্মি। একদিন না একদিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সাইফান দেশের জন্য জীবন দিয়েছে। কয়জন পারে দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে? আপনার তো গর্ব হওয়ার কথা আম্মি। আপনি গর্বের সাথে বলতে পারবেন আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আমার ছেলে একজন বীর সৈনিক, আমি একজন বীর সৈনিকের মা। আমার একটা ছেলে তো আমার বুক খালি করে দিয়ে চিরতরে হারিয়ে গেল। তুইও আমাকে ছেড়ে চলে না বাবা। তোর মা হওয়ার জন্য ফারুক আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু আমি কখনোই তোর মা হয়ে উঠতে পারিনি। তোকে আদর করে কাছে টেনে নেইনি, আদর করে খাইয়ে দেইনি, ঘুমানোর পর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াইনি, গান গাইনি। আমি কখনোই তোর মা হয়ে ওঠার চেষ্টা করিনি, কিন্তু আমার বুকের মানিককে হারানোর পর আমি বুঝতে পারছি সন্তান হারানোর বেদনা। আমি আর তোকে দূরে সরে থাকতে দিব না। আমি এক ছেলে হারিয়েছি, তোকে আর হারাতে পারবো না আমি। তুই আর কানাডা ফিরবি না সার্জিস, তুই আমার সাথে আমাদের সকলের সাথে থাকবি। এটা হয় না আম্মি। আমি কয়েকদিনের ছুটিতে এসেছি, অতি শীঘ্রই আমাকে ফিরতে হবে। না, তুই কানাডা ফিরবি না। তুই কানাডা ফিরে গেলে আমি পুত্র শোকে পাগল হয়ে যাব। তুই দেশে ফিরে আর আমার মুখ দেখতে পারবি না। ঠিক আছে আম্মি, আমি দেখছি কি করা যায়। গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে আম্মি। সার্জিস সিঁড়ি বেয়ে উপরে আসে। তখনই সিজদার সাথে দেখা হয়।
সিজদাকে দেখে কলিজা মোচড় দিয়ে উঠল সার্জিসের। সিজদার এত পরিবর্তন দেখে বুকে যন্ত্রণা সৃষ্টি হলো সার্জিসের। পুরনো ক্ষতটা যেন মুহূর্তের মধ্যেই তাজা হয়ে গেল। সিজদার পরনে ছাই রঙের একটা সুতি 3 পিস রয়েছে। আগের থেকে অনেক শুকিয়ে গিয়েছে, অনেক কালো হয়ে গিয়েছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। হাসি খুশি চেহারায় অসহায়ত্ব মলিনতার ছাপ ফুটে উঠেছে। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে মেয়েটার আমূল পরিবর্তন এসেছে। সার্জিস সিজদাকে দেখে শুকনো ঢোক গিলে বলল, কেমন আছো সৌন্দর্যময়ী? সিজদা ছলছলে চোখে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন ডাক্তারবাবু? সিজদা প্রত্যুত্তরে কোনো কথা না বলে চুপচাপ নিচে নেমে আসে। সে কিভাবে নিজেকে শক্ত করবে? মানুষটার সাথে যে তার অনেক পথ চলা বাকি ছিল, অনেক অনেক না বলা কথা বাকি ছিল। মাত্র কয়েকটা দিন মানুষটার সঙ্গ পেয়েছে সে, নিজেকে তার রঙে রাঙাতেও পারেনি। তার আগে সে তাকে একা করে দিয়ে চলে গেল। সিজদা কেন তার জায়গায় যে কোনো মেয়ে থাকলে নিজেকে শক্ত করা দায় হয়ে পড়ত। সাইফানের মৃত্যুর সংবাদ শুনে সিজদা পাথর হয়ে গিয়েছে, চাইলেও কান্না করতে পারছিল না। সবাই সিজদাকে বলছিল কান্না করো, কান্না করে নিজের কষ্টটা কমা, কিন্তু সিজদা চাইলেও তার চোখ থেকে পানি পড়েনি। কিন্তু যখনই সাইফানের লাশ আসে সিজদার বুক ভার হতে শুরু করে। সিজদা ছুটে গিয়ে সাইফানের লাশের উপর পড়ে। সাইফানকে একটা নজর দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। 24 ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। তখন সাইফানের দাফন কাফন সম্পন্ন হয়ে গিয়েছে। সিজদা কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। না খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ মনমরা হয়ে রুমে বসে থাকে। 5 দিন পর সিজদা রুম থেকে বের হয়, আর বের হয়ে সার্জিসকে দেখতে পায়। সিজদা নিচে এসে সোফায় বসতে পাড়া প্রতিবেশীরা এসে সিজদাকে দেখে বলল, আহারে, ছেলেটা তো মারা গেল, এখন কি হবে মেয়েটার? মেয়েটার তো গোটা জীবন পড়ে রয়েছে, ভালো করে সংসারটাও গুছিয়ে নিতে পারলো না, এরই মধ্যে বিধবা হয়ে গেল। ভালোই হয়েছে এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে আবার বিয়ে করতে গেলে সমস্যা হতো। শুনেছি মেয়েটা এতিম, তার উপর আবার বিধবা হয়ে গেল। এখন মেয়েকে কে বিয়ে করবে? মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেল। সার্জিস রুমে এসে স্থির থাকতে পারছিল না। সিজদার মলিন চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠছিল। সার্জিস রুমে এসে ফ্রেশ না হয়ে নিচে যাওয়ার জন্য উদ্যত হয়। সিঁড়ি বেয়ে নামতেই মহিলাদের কটু কথা সার্জিসের কানে আসে। এসব কথা শুনে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে সার্জিসের। চোখে মুখের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। সার্জিস আর চুপ থাকতে না পেরে বলল, আপনাদের কি কোনো কাজ নেই? কাজ না থাকলে ঘরে বসে কাঁথা সেলাই করুন, তবু অন্যের সংসারে নাক গলাতে আসবেন না। প্লিজ মেয়েটার কাটা গায়ে নুনের ছিটা দিবেন না। ও আল্লাহ, মেয়েটার জন্য তোমার খুব পড়ছে দেখছি। এতই যখন মেয়েটার জন্য চিন্তা হচ্ছে, তাহলে মেয়েটাকে বিয়ে করে নাও, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবেন। জানি এটা কখনোই করবে না, কিন্তু তলে তলে ঠিকই টেম্পু চালাবে। ঘরে এত সুন্দরী মেয়ে থাকলে কোনো পুরুষই নিজেকে সামলে রাখতে পারবে না। তার উপর আবার সুন্দরী মেয়েটা তোমার সম্পর্কে ভাবি হয়। তোমরা দেবর ভাবির সম্পর্ক, রসিকতার সম্পর্ক। এ যুগের মেয়েরা দেবরকে আধাবার মনে করে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। অনেক বেশি কথা বলে ফেলেছেন আপনারা, কিন্তু আর না, আপনারা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। উচিত কথা বললে খালাজি বেজারই হয় বাপু। তোমাদের পারিবারিক ব্যাপার, তোমাদের যা খুশি তাই করো। আমাদের কি? আমাদের শুধু কান আছে শুনবো আর চোখ আছে দেখবো। তারার আগে গজগজ করতে করতে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে গেলেন। সিজদা তখনও নিঃশব্দে চোখের পানি ফেলছে। সার্জিস সিজদার দিকে এগিয়ে গিয়ে বলল, ওদের কথায় কিছু মনে করো না সৌন্দর্যময়ী। আমি যে বিধবা হয়েছি এটা কি আমার দোষ ডাক্তারবাবু? সবাই আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। সে তো বর ছিল, তার সাথে সারা জীবন সংসার করার স্বপ্ন দেখেছিলাম আমি। সে ছেড়ে চলে গিয়েছে আমাকে, এতে কি আমার কষ্ট হচ্ছে না? আল্লাহ তাআলা কেন যে মানুষটার মরণ না দিয়ে আমার মরণ দিলেন না? আমি আগে থেকেই জানতাম আমার মতো অভাগীর কপালে এত সুখ সইবে না। সিজদার মুখে মৃত্যুর কথা শুনে রেগে যায় সার্জিস। সে রাগান্বিত হয়ে বলল, আর একবারও মৃত্যুর কথা মুখে আসবে না সৌন্দর্যময়ী। তোমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচানোর জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। কি বলেন ডাক্তারবাবু? আপনাকে বাঁচানোর জন্য বাঁচতে হবে মানে? কি হয়েছে আপনার? সিজদার প্রশ্নে থতমত খেয়ে যায় সার্জিস। সার্জিস আমতা আমতা করে বলল, কিছু না, তুমি কি শুনেছ হয়তো। আমি ফ্রেশ হয়ে আসি বলে সার্জিস নিজের রুমে চলে আসে। গত হয় কয়েকটা দিন। সার্জিস সিজদার এই অবস্থা দেখে কানাডা ফেরেনি। চেম্বার থাকলেও সার্জিসের মন যেন বাড়িতে সিজদার কাছে পড়ে থাকে। সিজদা কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, এসব ভাবতে ভাবতে দিন পার হয় তার। সার্জিস সিজদাকে যথাসম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করে। সিজদাকে কেউ কথা শোনাতে গেলে সার্জিস ঢাল হয়ে দাঁড়ায়।
শুক্রবার সকালবেলা ব্রেকফাস্ট শেষ হলে সিজদা প্লেটগুলো গুছিয়ে রাখছিল। তখনই সিজদার মামা আসে। রাশেদ চৌধুরীকে দেখে সিজদা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। তার কান্নার আওয়াজ শুনে শান্তা মির্জা ড্রয়িং রুমে ছুটে আসে। রাশেদ চৌধুরী সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না মা, যা হবার হয়ে গিয়েছে। এখন আর হাজার চোখের পানি ফেললেও সাইফান ফিরে আসবে না। যার হাত ধরে এই বাড়িতে এসেছিলি সেই মানুষটাই তো আর নেই। এখন কিসের আশায় এই বাড়িতে পড়ে থাকবে? তোকে লোকে নানান রকমের কথা শোনাচ্ছে, এটা আমার কানে এসেছে, তাই তো আমি ছুটতে এসেছি। তোর কাপড় চোপড় গুছিয়ে নে, আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব। এসব কি বলছো মামু? আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। কার অপেক্ষায় এই বাড়িতে থাকবে? দেখ মা, মাত্র কয়েক বছর বয়স হয়েছে তোর, এখনো তোর গোটা জীবন পড়ে রয়েছে। আমি আবারও তোর বিয়ে দিব, তুই নতুন করে সবটা শুরু করবি। রাশেদ চৌধুরীর কথা শুনে শান্তা মির্জা এগিয়ে এসে বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আম্মা এখন বাড়িতে নেই। এই সুযোগে এই অপায় অলক্ষী মেয়েকে নিয়ে বিদায় হন আমার বাড়ি থেকে। বিয়ের পরই আমার ছেলেটাকে খেয়ে নিল এই অপায় অলক্ষী মেয়েটা। আমারই ভুল হয়েছিল ওকে এই বাড়ির বউ করে আনার। এখন আমার ছেলেটাই যখন বেঁচে নেই, তখন এই অপায়া অলক্ষী মেয়েকে দিয়ে আমার কোনো কাজ নেই। শুধু শুধু আমার স্বামীর অন্ন ধ্বংস করবে, যেটা আমি হতে দিব না। আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনার ভাগ্নিকে নিয়ে আমার বাড়ি থেকে নিয়ে যান, না হলে সবই এসে পড়লে ঝামেলা হবে। শান্তা মির্জার কথা শুনে চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে সিজদার। সে তো চায়নি সাইফান মারা যাক। সাইফান যেমন তার ছেলে, তেমনি তারও স্বামী। সাইফানের জন্য তারও কষ্ট হচ্ছে। সে চেয়েছিল সাইফানের স্মৃতি আঁকড়ে ধরে এই বাড়িতে পড়ে থাকতে, কিন্তু শান্তা মির্জা যখন চাইছে না, তখন সিজদা আর এই বাড়িতে থাকতে চায় না। সিজদা চোখের পানি মুছে নিয়ে বলল, বিয়ের সময় আমি ওই বাড়ি থেকে তো কিছুই আনিনি মামু, কি বা নেয়ার আছে আমার? তুই চলো। বলেই সিজদা রাশেদ চৌধুরীর হাত ধরে বেরিয়ে যাওয়ার আগে সার্জিস এসে বলে, তুমি কোথাও যাবে না সৌন্দর্য বই, তুমি এই বাড়িতেই থাকবে। সার্জিসের কথা শোনা মাত্রই সিজদা তড়িৎ গতিতে পেছনে ফিরে বলল, যার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম সেই মানুষটাই তো আর নেই। কোন অধিকারে থাকবো আমি? আম্মা ভাবছেন সবটা আমার জন্য হয়েছে। আমি অপয়া, অলক্ষী। তিনি আমার মতো অপয়া অলক্ষী মেয়েকে এ বাড়িতে রাখতে চান না। তাহলে আমি কোন অধিকারে থাকবো ডাক্তারবাবু? সার্জিস মনে মনে বলল, বউয়ের অধিকারে? হ্যাঁ, তোমাকে বিয়ে করব আমি। পূর্বে এই বাড়িতে তোমার যতটুকু অধিকার ছিল তার থেকেও বেশি অধিকার ফিরে পাবে তুমি। একবার আমি যে ভুল করেছি, দ্বিতীয়বার সেই ভুল আমি কিছুতেই করব না। তোমাকে নিজের করে পাওয়ার দ্বিতীয় সুযোগ যখন পেয়েছি, তখন সেই সুযোগ হাতছাড়া করছি না আমি। তোমার মায়া ভুলে থাকতে কানাডা পাড়ি জমিয়েছিলাম, কিন্তু আমি পারিনি তোমাকে ভুলে থাকতে। আমার দেহ কানাডা পড়ে থাকলেও মনটা যে তোমার কাছে ছিল, সেই প্রথম দেখায় মনটা চুরি করে নিয়েছিলে তুমি। আমি ভালোবেসেছি তোমাকে, মন দিয়েছি তোমাকে, বিয়েটাও তোমাকেই করব। তুমি বিধবা হও বা 4 বাচ্চার মা হও, আই ডোন্ট কেয়ার। আমার শুধু তোমাকেই চাই। তোমাকে পাওয়ার জন্য যদি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে হয়, আমি করব। বিনিময়ে তোমাকেই চাইব। নামকরা কার্ডিওলজিস্ট সার্জিস মির্জা একজন বিধবা মেয়েকে বিয়ে করেছে, এমন সংবাদ ছড়িয়ে পড়েছে গোটা শহরে, যার জন্য হাজার হাজার মেয়েরা পাগল। তিনি এত সুন্দর, স্মার্ট, এডুকেটেড মেয়ে রেখে কেন একজন বিধবা মেয়েকে বিয়ে করছেন? প্রশ্ন নেটিজেনদের। যদিও সে তার বিয়ের ব্যাপারটা হাইড রেখেছিল, তবুও মুহূর্তের মধ্যে তার বিয়ের সংবাদ এক কান দুকান হতে গোটা শহরে ছড়িয়ে পড়েছে। সার্জিসের মা শান্তা মির্জা কিছুতেই বিয়েটা মানতে পারছেন না। সার্জিসের বিয়ের কথা শোনা মাত্রই বিপি বেড়ে যায় তার। তিনি নববধূ ও বরণ করা তো দূরের কথা, নববধূর মুখ দর্শন করেন না। বাসর ঘরে ফুলে ফুলে সজ্জিত বিছানায় বসে ঘুমটার আড়ালে চোখের পানি ফেলছে সিজদা। বিধ্বস্ত মন, নেতিয়ে পড়া শরীর। কান্না করতে করতে দু চোখ ফুলে উঠেছে, তবু তার কান্না থামছে না। হাতে বিষের বোতল রয়েছে, যেটা সে বিয়ের আগেই তার সাথে রেখেছিল। ভেবেছিল বিয়ে করে নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার থেকে বিষ পান করে একেবারে নিজেকে শেষ করে দিবে। সিজদার ভাবনার মাঝে খট করে দরজা খোলার আওয়াজ হয়। সে আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করতে শঙ্কায় গায়ে কাঁটা দিয়ে ওঠে। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়। সিজদা বিষের বোতলে হাত দিয়ে বোতলের চিপি খোলার চেষ্টা করতে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, সৌন্দর্যময়ী। পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠে সিজদা। তার হাত থেকে বিষের বোতল নিচে পড়ে যায়। সার্জিস নিচ থেকে বিষের বোতল তুলে নিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, বিষের বোতল? তুমি বিষ পান করতে যাচ্ছিলে সৌন্দর্যময়ী? সার্জিসের কথা শুনে সিজদা তড়িৎ গতিতে ঘুমটা নিচে ফেলে দেয়।
চোখে মুখে বিস্ময় প্রকাশ পাচ্ছে তার। ফ্যালফ্যাল নয়নে সার্জিসের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। সবটা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সিজদার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে সার্জিসের দিকে প্রশ্ন ছুড়ে দিল, ডাক্তারবাবু, আপনার সাথে আমার বিয়ে হয়েছে? বিয়ে না হলে এমনি এমনি কি তুমি আমার বাসরে বসে রয়েছো? নিরুত্তর সিজদা। সে যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে। সে ভাবতে পারছে না যে মানুষটার সাথে কয়েকটা মাস আগে তার দেবর ভাবির সম্পর্ক ছিল, সেই মানুষটা আজ তার স্বামী। কয়েক ঘন্টা আগে এই মানুষটার সাথে সে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সিজদা কিছুতেই বিয়েটা করতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করেছে। আজ থেকে 1.5 বছর আগে সে ঠিক এইভাবেই বধূ বেশে সাইফানের জন্য বাসর ঘরে অপেক্ষা করছিল। সাইফানের ব্যক্তিত্ব মন কেড়েছিল সিজদার। অনেক না বলা কথা জমেছিল সিজদার মনে, কিন্তু সেই অব্যক্ত কথাগুলো কখনো বলা হয়ে ওঠেনি। সিজদার মনের কথাগুলো মনেই রয়ে গেছে। তাদের বিয়ের প্রায় 6 মাস পরে সাইফান একটা মিশনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সাইফান মারা যাওয়ার সংবাদে পাথর হয়ে যায় সিজদা। চাইলেও কান্না করতে পারে না। কিন্তু যখন সাইফানের মৃতদেহ নিয়ে আসা হয়, তখন সাইফানকে একটা নজর দেখে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায় সিজদা। সেন্স ফিরে এলেও সাইফান আর ফিরে আসে না। সাইফানের মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়ে সিজদা। ট্রমাটাইজড হয়ে যায়। নেওয়া খাওয়া বাদ দিয়ে দিনরাত সাইফানের ছবি বুকের মাঝে চেপে ধরে বসে থাকে। সাইফানের মৃত্যুর সংবাদ শুনে সার্জিসও কানাডা থেকে দেশে ফিরে আসে। সিজদার মলিন চেহারা দেখে সার্জিসের হৃদয় ব্যথিত হয়। পুরনো ক্ষতটা আবারও তাজা হয়ে ওঠে। প্রথম দেখাতে সিজদাকে চিনতে কষ্ট হয় সার্জিসের। আগের থেকে অনেক শুকিয়ে গেছে সিজদা। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। হাসি খুশি চেহারায় অসহায়ত্ব মলিনতার ছাপ ফুটে উঠেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে মেয়েটার জীবনে আমূল পরিবর্তন এসেছে। সার্জিস সিজদার এই অবস্থা দেখে শত চেষ্টা করেও আর কানাডা ফিরতে পারে না। হালিমা বেগমের অনেক ইচ্ছা ছিল একটা নার্সিংহোম তৈরি করার। বেশ কয়েক বছর ধরে নার্সিংহোমের কাজ চলছিল। নার্সিংহোম উদ্বোধনের পর সার্জিস নিজেদের নার্সিংহোমে জয়েন করে, কিন্তু চেম্বারে থাকলেও সার্জিসের মন যেন বাড়িতে সিজদার কাছে পড়ে থাকে। সিজদা কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, এসব ভাবতে ভাবতে দিন পার হয় তার। সার্জিস সিজদাকে যথাসম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করে। সিজদাকে কেউ কথা শোনাতে গেলে সার্জিস ঢাল হয়ে দাঁড়ায়, কিন্তু শেষ রক্ষা হয় না। সার্জিস পারে না তার সৌন্দর্যময়ীর পাশে থাকতে। শুক্রবার সকালবেলা ব্রেকফাস্ট শেষ হলে সিজদা প্লেটগুলো গুছিয়ে রাখছিল। তখনই সিজদার মামা আসে। রাশেদ চৌধুরীকে দেখে সিজদা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। তার কান্নার আওয়াজ শুনে শান্তা মির্জা ড্রয়িং রুমে ছুটে আসে। রাশেদ চৌধুরী সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না মা, যা হবার হয়ে গিয়েছে। এখন আর 1000 চোখের পানি ফেললেও সাইফান ফিরে আসবে না। যার হাত ধরে এই বাড়িতে এসেছিলি সেই মানুষটাই তো আর নেই। এখন কিসের আশায় এই বাড়িতে পড়ে থাকবি? তোকে লোকে নানান রকমের কথা শোনাচ্ছে। এটা আমার কানে এসেছে, তাই তো আমি ছুটে এসেছি। তোর কাপড় চোপড় গুছিয়ে নে, আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব। এসব কি বলছো মামু? বিয়ের পর স্বামীর ঘরে তো মেয়েদের আসল ঘর। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কার অপেক্ষায় এই বাড়িতে থাকবে? দেখ মা, মাত্র কয়েক বছর বয়স হয়েছে তোর, এখনো তোর গোটা জীবন পড়ে রয়েছে। আমি আবারও তোর বিয়ে দিব, তুই নতুন করে সবটা শুরু করবি। এই বাড়িতে পড়ে থেকে তোর জীবন নষ্ট হতে দিব না আমি। তুই চল আমার সাথে। রাশেদ চৌধুরীর কথা শুনে শান্তা মির্জা এগিয়ে এসে বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছেন আম্মা। এখন বাড়িতে নেই। এই সূর্যকে, এই অপায় অলক্ষী মেয়েকে নিয়ে বিদায় হন আমার বাড়ি থেকে। বিয়ের পরপরই আমার ছেলেটাকে খেয়ে নিয়েছে এই অপায় অলক্ষী মেয়েটা। আমারই ভুল হয়েছিল ওকে বাড়ির বউ করে আনার। এখন আমার ছেলেটাই যখন বেঁচে নেই, তখন এই অপায় অলক্ষী মেয়েকে দিয়ে আমার কোনো কাজ নেই। শুধু শুধু আমার স্বামীর অন্ন ধ্বংস করবে, যেটা আমি হতে দিব না। আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনার ভাগ্নিকে আমার বাড়ি থেকে নিয়ে যান, না হলে সবাই এসে পড়লে ঝামেলা হবে। শান্তা মির্জার কথা শুনে চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে সিজদার। সে তো চায়নি সাইফান মারা যাক। সাইফান যেমন তার ছেলে, তেমনি তার স্বামীও। সাইফানের জন্য তারও কষ্ট হচ্ছে। সে চেয়েছিল সাইফানের স্মৃতি আঁকড়ে ধরে এই বাড়িতে পড়ে থাকতে, কিন্তু শান্তা মির্জা যখন চাইছে না, তখন সিজদাও আর এই বাড়িতে থাকতে চায় না। সিজদা চোখের পানি মুছে নিয়ে বলল, বিয়ের সময় আমি ওই বাড়ি থেকে কিছু আনিনি মামু। কি বা নেয়ার আছে আমার? তুমি চলো। বলেই সেজদা রাশেদ চৌধুরীর হাত ধরে বেরিয়ে যাওয়ার আগেই সার্জিস এসে বলে, তুমি কোথাও যাবে না সৌন্দর্যময়ী, তুমি এই বাড়িতেই থাকবে। সার্জিসের কথা শোনা মাত্রই সিজদা তড়িৎ গতিতে পেছনে ফিরে বলল। সার্জিস মনে মনে বলল, বউয়ের অধিকারে, হ্যাঁ তোমাকে বিয়ে করব আমি।
পূর্বে এই বাড়িতে তোমার যতটুকু অধিকার ছিল তার থেকেও বেশি অধিকার ফিরে পাবে তুমি। একবার আমি যে ভুল করেছি, দ্বিতীয়বার সেই ভুল আমি কিছুতেই করব না। তোমাকে নিজের করে পাওয়ার দ্বিতীয় সুযোগ যখন পেয়েছি, তখন সেই সুযোগ হাতছাড়া করছি না আমি। তোমার মায়া ভুলে থাকতে কানাডা পাড়ি জমিয়েছিলাম, কিন্তু আমি পারিনি তোমাকে ভুলে থাকতে। আমার দেহ কানাডা পড়ে থাকলেও মনটা যে তোমার কাছে ছিল, সেই প্রথম দেখায় মনটা চুরি করে নিয়েছিলে তুমি। আমি ভালোবেসেছি তোমাকে, মন দিয়েছি তোমাকে, বিয়েটাও তোমাকেই করব। তুমি বিধবা হও বা 4 বাচ্চার মা হও, আই ডোন্ট কেয়ার। আমার শুধু তোমাকেই চাই। তোমাকে পাবার জন্য যদি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে হয়, আমি করব। বিনিময়ে তোমাকেই চাইব। কথাগুলো মনে মনে বললেও মুখে বলতে পারেনি সার্জিস। তার আগে রাশেদ চৌধুরী সিজদাকে নিয়ে হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে পড়েন। তারা যেতেই শান্তা মির্জা সার্জিসের দিকে তেড়ে এসে কর্কশ কণ্ঠে বলল, অপায়া অলক্ষী মেয়েটাকে আটকানোর তুমি কে? কেন তাকে এই বাড়িতে থাকতে বলেছিলে? কোন অধিকারে থাকতে বলেছিলে? আপনি তো সবটাই জানেন। সিজদা ওই বাড়িতে ভালো থাকবে না। সিজদার মামিমা সিজদার উপর আবারও অত্যাচার নির্যাতন করবে। সাইফানের মৃত্যুতে এমনিতেই মেয়েটা ভেঙে পড়েছে। এতটুকু বয়সে এত ধকল সহ্য করতে পারবে না মেয়েটা, একদম শেষ হয়ে যাবে। ও মা, এ তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। মেয়েটাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না সার্জিস। মেয়েটাকে নিয়ে ভাবার জন্য তার মামা মামি জীবিত আছেন। তাদের যেটা ভালো মনে হয়েছে তারা সেটাই করেছেন। সরি টু সে আম্মি, এই বাড়ির কর্ত্রী আপনি নন। আপনি সব ডিসিশন নিতে পারেন না আম্মি, বিশেষ করে সিজদার জীবনের ডিসিশন। আপনি আজ যেটা করলেন মোটেও ঠিক কাজ করেননি। সিজদাকে এই বাড়ি থেকে বের করে দেবার আগে অন্তত একবার হলেও দাদুর পারমিশন নেওয়া উচিত ছিল। দাদুকে না জানিয়ে সিজদাকে বাড়ি থেকে বের করে দেওয়াটা উচিত হয়নি আপনার। আপনি তো দাদুর মান রাখলেন না আম্মা। এজন্যই বলে, এক গাছের ছাল যেমন অন্য গাছে জোড়া লাগে না, তেমনি সৎ ছেলে কখনোই আপন হয় না। আর যদি তুমি আমার নিজের পেটের সন্তান হতে, তাহলে কখনোই এত বড় কথা বলতে পারতে না। সার্জিস বলতে বলতে চোখ ভিজে এলো তার। তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিজের রুমে চলে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে সার্জিস বলল, সৌন্দর্যময়ী অপয়া অলক্ষী নয় আম্মি। সৌন্দর্যময়ী আমার ভালো থাকার কারণ। সৌন্দর্যময়ী আজ যতটা অপমান নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, আমি তার থেকে দ্বিগুণ সম্মান দিয়ে সৌন্দর্যময়ীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবই। এটা আমার ভালোবাসার প্রতিজ্ঞা। গাড়ি চলছে আপন গতিতে। সিজদা বাইরের দিকে তাকিয়ে রয়েছে। লোচন বেয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে অবাধে। শান্তা মির্জার কথাগুলো বড্ড পীড়া দিচ্ছে তাকে। সাইফানকে তো সে ভালোবেসেছিল। ভালোবাসার মানুষ হারানোর বেদনা সে খুব ভালো করে জানে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, এখন আবার স্বামীকেও হারালো। সিজদাকে কান্না করতে দেখে রাশেদ চৌধুরী সিজদার মাথাটা নিজের বক্ষ পিঞ্জরে চেপে ধরে মাথার আলতো চুমু দিল। তারও চোখ ভিজে এসেছে। রাশেদ চৌধুরী আদর পেয়ে সিজদা আর নিজেকে ধরে রাখতে পারল না। হাওমা করে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনটা এমন কেন হলো মামু? কেন আমি আর 5টা মেয়ের জীবনের মতো সাধারণ জীবনযাপন করতে পারি না? আমি কি সত্যি অপয়া অলক্ষী মামু? আমার ভালোবাসার মানুষগুলো কেন আমার থেকে দূরে সরে যায় মামু? কেন আমি সুখের দেখা পেলেও সুখের নাগাল পাই না? মারে, আমাদের প্ল্যানের বাইরেও যে ওপরওয়ালার একটা সুপরিকল্পিত প্ল্যান থাকে, তিনি নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু প্ল্যান করে রেখেছেন মা। তুই চিন্তা করিস না, ওপরওয়ালার ওপর সবটা ছেড়ে দে। তিনি হয়তো তোর জন্য এমন কিছু ভেবে রেখেছেন যেটা তুই স্বপ্নেও ভাবতে পারিসনি। রাশেদ চৌধুরীর কথার পিঠে কথা বাড়ায় না সিজদা। কথা বলার শক্তিটুকু নেই তার। সিজদা আখিদয় বন্ধ করে ঘাপটি মেরে পড়ে থাকে। ঘণ্টাখানেক পর গাড়ি এসে চৌধুরী ভিলার সামনে থামে। সিজদা গাড়ি থেকে নামতেই বিথি চৌধুরী দৌড়ে এসে সিজদাকে জড়িয়ে ধরে বলল, চেহারার একই হাল, কি হাল করেছিস? ফর্সা মুখখানি শুকিয়ে আমশক্ত হয়ে গিয়েছে। ওই বাড়ির লোকজন নিশ্চয়ই তোকে অনেক কথা শুনিয়েছে। তোর মামু তো তোকে ওই বাড়িতেই ফেলে রাখতে চেয়েছিল। আমি জোর জবরদস্তি করে তোকে আনতে পাঠিয়েছি। তোর মামা মামি কি মরে গেছে নাকি যে তুই ওই বাড়িতে পড়ে পড়ে অপমান অবহেলা সহ্য করবি? তুই এখন থেকে আমাদের সাথে থাকবি, তবে কাজের মেয়ে হয়ে নয়, আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। বিথি চৌধুরীর এহেন কার্যে চক্ষু চরক গাছ হয়ে যায় সিজদার। যে মানুষটা তাকে দু চোখে সহ্য করতে পারে না, সেই মানুষটা তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এটা অবিশ্বাস্য লাগে সিজদার।
সবটাই বিথি চৌধুরীর নাটক মনে হয়, কিন্তু সিজদার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে সিজদার মামিমা সিজদাকে আপন করে নেয়। পূর্বের ন্যায় সিজদার সাথে খারাপ আচরণ করে না, সিজদাকে কোনো কাজে হাত লাগাতে দেয় না। দুপুরে একসাথে বসে লাঞ্চ করে। সিজদা খেতে না চাইলে বিথি চৌধুরী নিজের হাতে সিজদাকে খাইয়ে দেয়। ঐশ্বর্যের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। জেল থেকে ছাড়া পর ঐশ্বর্য নিজের ভুল বুঝতে পেরেছে, নিজেকে শুধরে নিয়েছে, পুরনো শত্রুতা ভুলে সিজদাকে আপন করে নিয়েছে। বিথি চৌধুরী ও ঐশ্বর্য দুজনার এত ভালো ব্যবহার, আদর যত্ন দেখে চোখে পানি জমে সিজদার। সেই সাথে ভয় বাড়তে থাকে, আবারও নিজের মনে প্রশ্ন জাগে, এত সুখ সইবে তো আমার কপালে? হালিমা বেগম তার সম্পত্তির কিছু অংশ সিজদাকে হস্তান্তর করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি কাগজপত্র রেডি করতে গিয়েছিলেন। তার কাজ শেষ হতে অনেকটা সময় লেগে যায়। তিনি বাড়ি ফিরে কয়েকবার সিজদা সিজদা বলে হাঁক ছাড়েন, কিন্তু সিজদার দেখা মেলে না। তিনি সোফায় বসতেই বাড়ির হেল্পিং হ্যান্ড বিউটি তাকে ঠান্ডা পানি এনে দেন। হালিমা বেগম বিউটির হাত থেকে পানির গ্লাস নিয়ে বললেন, উপরে গিয়ে দেখ তো সিজদার শরীর খারাপ করলো নাকি? এতবার ডাকছি তবুও মেয়েটা নিচে আসছে না কেন? সিজদা তো কখনোই এমন করে না। আমি বাইরে থেকে ফিরলে এই মেয়েটা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আমার জন্য শরবত, চা, কফি নিয়ে আসে। কিন্তু আজ হঠাৎ কি হলো মেয়েটার? আপামনি বাড়িতে থাকলে তো আপামনির লেগে শরবত আনবে। বিউটির কথায় চমকে উঠে হালিমা বেগম। তিনি হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে বিচলিত হয়ে বললেন, সিজদা বাড়িতে নেই মানে? কোথায় গিয়েছে? কই আমাকে তো কিছু বলেনি সিজদা। কনের সুযোগ পাইলে তো কইব। মাইয়াটা কতবার কইল আপনার লগে কথা কইব, কিন্তু ম্যাডাম তারে সুযোগ দিল না। ম্যাডাম আপামনিরে বাড়ি থেকে বার কইরা দিছে। আপামনিরে অপয়া অলক্ষী যা নয় তাই বলে অপমান করছে। আপামনির লাইগা নাকি সাইফান ভাইজান মারা গেছে। বিউটির কথা শুনে কপালে ভাঁজ পড়ে হালিমা বেগমের। তিনি উচ্চস্বরে বৌমা বৌমা বলে হাঁক ছাড়েন। তার চিৎকার শুনে শান্তা মির্জা ছুটে এসে বললেন, কি হয়েছে আম্মা, এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? সিজদা কোথায় বৌমা? সিজদার যেখানে থাকার কথা সেখানেই আছে। মানে? সিজদার মামা সিজদাকে নিতে এসেছিল, আমি আপদ বিদায় করে দিয়েছি। বাবা চমৎকার, নিজেকে বাড়ির কর্ত্রী মনে করেছো? আপনি ভুল ভাবছেন আম্মা। সিজদাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে একবারও আমার সিদ্ধান্ত জানানোর প্রয়োজন মনে করলে না? সরি আম্মা, আমার ভুল হয়েছে, কিন্তু আমার ছেলেটাই যখন বেঁচে নেই তখন ওই মেয়েটার কোনো প্রয়োজন নেই আমার। আমি মেয়েটাকে সহ্য করতে পারছিলাম না আম্মা। আমি যতবারই মেয়েটাকে আমার চোখের সামনে দেখতে পাই ততবারই আমার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। সন্তান হারানোর বেদনা আপনি বুঝবেন না আম্মা। তাছাড়া মেয়েটার কম বয়স, বাড়িতে তাগড়া জোয়ান ছেলে রয়েছে, কখন কি অঘটন ঘটে যায় বলা যায় না। লোকমুখে নানান কথা শুনেছি আমি সব দিক বিবেচনা করেই সিজদাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি কাজটা মোটেও ঠিক করনি বৌমা। জেনে শুনে মেয়েটাকে আবারও নরকে ঠেলে দিলে। না, আমি সেটা হতে দিতে পারি না। আমি এখনই গিয়ে সিজদাকে এই বাড়িতে নিয়ে আসবো। সিজদা এই বাড়িতে ফিরলে আমি এই বাড়িতে থাকবো না আম্মা। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, দুজনের মধ্যে আপনি কাকে বেছে নেবেন। এসব কি বলছো বৌমা? তুমি নিজেই তো সিজদার সাথে সাইফানের বিয়ের প্রসঙ্গ তুলেছিলে, তাহলে এখন এসবের মানে কি? প্রতিউত্তরে শান্তা মির্জা মুখে কিছু না বললেও মনে মনে বলল, আমি জানি সার্জিস সিজদার প্রতি দুর্বল হয়ে পড়েছে। চোখের সামনে সিজদাকে দেখলে সেই দুর্বলতা বাড়বে বই কি কমবে না। যে মেয়ের জন্য আমি আমার এক ছেলেকে হারিয়েছি, সেই মেয়েকে কিছুতেই আমার অন্য ছেলের জীবনে প্রবেশ করতে দিব না, কিছুতেই না। গত হয় কয়েকটা দিন সিজদা আস্তে আস্তে ট্রমাটাইজ থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু সিজদা সারাদিন হাসি খুশি থাকার নাটক করলেও রাতে পুরনো স্মৃতি তাড়া করে বেড়ায়। সাইফানের সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত চোখের সামনে দৃশ্যমান হয়। চাপা কষ্টে বুক ভারী হয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রাতভর বিছানায় ছটফট করলেও আখিতে তন্দ্রা নামে না। সিজদা সাইফানের চিন্তায় নির্ঘুমে রাত পার করে। এদিকে তার জন্যেও যে একটা মানুষের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে সেটা খুনাক্ষরেও টের পায় না সিজদা। সার্জিস তার সৌন্দর্যময়ীকে এক নজর দেখার জন্য ছটফট করতে থাকে, একটাবার তার কণ্ঠ শোনার জন্য মরিয়া হয়ে ওঠে। শরীরে কোথাও কোনো জ্বর, কোনো অসুখের বালাই নেই, তবুও যেন সর্বাঙ্গে অসুখ। তার সৌন্দর্যময়ী সান্নিধ্য পাবার অসুখের ছড়াছড়ি।
যে অসুখ দিন দিন বেড়েই চলেছে। সার্জিস আর নিজেকে ধরে রাখতে পারে না। নার্সিংহোম থেকে ফেরার পথে তার সৌন্দর্যময়ীকে এক নজর দেখে নিজের চোখে তৃষ্ণা, তার সাথে একটু কথা বলে নিজের কণ্ঠে তৃষ্ণা মেটাতে চৌধুরী ভিলায় গিয়ে কলিং বেল চাপে। সিজদা তখন কোমরে ওড়না গুজে কিচেনে খিচুড়ি রান্না করছিল। বাড়িতে সে আর সালেহা বেগম বাদে কেউ নেই। রাশেদ চৌধুরী বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছেন। বিথি চৌধুরী ঐশ্বর্যকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছেন। পরপর কলিং বেলের আওয়াজ শুনে সিজদা ভাবে হয়তো তার ঐশ্বর্যকে নিয়ে তার মামিমা এসেছে। সিজদা তড়িৎ গতিতে কিচেন থেকে বেরিয়ে দরজা খুলে দেয়। কোমরে ওড়না গুজে রাখা, ললাটে বিন্দু বিন্দু ঘাম। আগুনের তাপে রক্তিম হয়ে উঠে মুখশ্রী দেখে শুকনো ঢোক গিলে সার্জিসকে দেখা মাত্রই সিজদা উল্টো দিকে ঘুরে কোমর থেকে ওড়না খুলে মাথায় ঘোমটা টেনে নিয়ে বলল, ডাক্তারবাবু, আপনি এ বাড়িতে? সিজদার প্রশ্নে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে সার্জিস। উত্তর দিবে জানা নেই তার। সে সিজদার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, যা দেখে সিজদা আবারও প্রশ্ন ছুড়ে দিল সার্জিসের দিকে। সার্জিস আমতা আমতা করে বলল, রাশেদ আঙ্কেলের সাথে মিট করতে এসেছিলাম। আঙ্কেলকে একটু ডেকে দেবে প্লিজ? মামু তো বাড়িতে নেই। ও শিট, শুধু শুধু সময় নষ্ট হলো আমার। বাই দ্য ওয়ে, এক গ্লাস পানি হবে? জি, আপনি ভেতরে আসুন। বলে সিজদা দু কদম আগাতেই ফ্লোরে পিচ্ছিল জাতীয় কিছুর উপর পা পিছলে পড়ে যেতে গেলে সার্জিস দৌড়ে গিয়ে সিজদার কোমর আঁকড়ে ধরে। সিজদার শঙ্কিত হয়ে সার্জিসের শার্ট খামচে ধরে। আখিদ্বয় বন্ধ রয়েছে তার। গোলাপি পাতলা ওষ্ঠদ্বয় তিত্তির করে কাঁপছে। সার্জিসের দৃষ্টি সিজদা কাঁপতে থাকা ওষ্ঠের দিকে আটকে রয়েছে। বাহ, চমৎকার! বর মরতে না মরতে বাইরের ছেলে বাড়িতে নিয়ে এসে ফষ্টি নষ্টি শুরু করে দিয়েছিস। তোকে তো ভালো মেয়ে মনে করেছিলাম রে সিজদা, কিন্তু তুই তো সুপার ফাস্ট। একটা মরতেই আরেকটা জুটিয়ে নিয়েছিস। মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই হাত আলগা হয়ে যায় সার্জিসের, যার দরুন সিজদা ফ্লোরে পড়ে ব্যথায় আর্তনাদ করে ওঠে। বাসায় ডিম ছিল না বলে সালেহা বেগম নিচে দোকানে ডিম আনতে গিয়েছিলেন। তিনি বাসায় ঢুকতে সিজদাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে ছুটে এসে সিজদাকে ফ্লোর থেকে তুলে সোফায় বসিয়ে দিয়ে কিছু জিজ্ঞাসা করার আগে পাশের ফ্ল্যাটের নাসরিন সুলতানার দিকে তার দৃষ্টি যায়। নাসরিন সুলতানার কাজই হলো তিলকে তাল বানানো। সালেহা বেগম মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, ভাবি আপনি এইখানে কেন সালেহা? আমি আসাতে তোমাদের সমস্যা হয়ে গেল নাকি? কি এর সমস্যা হইব? আপনি জানেন না নাকি জেনেও না জানার ভান করছেন? সালেহা বেগম তখনও সার্জিসকে দেখেনি। সার্জিস অপরাধী এক কোণে দাঁড়িয়ে রয়েছে। সালেহা বেগমের থেকে রেসপন্স না পেয়ে নাসরিন সুলতানা আবারও বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।